প্রথম দাবি ওনারা বলেছেন যে জুলাই আগস্ট গণহত্যা মামলায় কোনো আসামি যেন জামিন, অব্যাহতি অথবা খালাস না পায়। দ্বিতীয় দাবি ওনারা করেছেন যে এই জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ যারা ফ্যাসিলিটেট করেছে, তার মধ্যে ব্যবসায়ী, সংস্কৃতি কর্মী সহ যারা আছে, তারা কেউই যেন কোনো ক্ষেত্রে ছাড় না পায় এবং তাদের বিচার যেন একটা পর্যায়ে আমরা করে যেতে পারি। তৃতীয় বলেছেন যে এই বিচারটাকে ত্বরান্বিত করার জন্য একটা স্পেশাল তদন্ত টিম এবং একটা স্পেশাল ট্রাইব্যুনাল করার দাবি জানিয়েছেন। স্পেশাল তদন্ত টিম এবং স্পেশাল ট্রাইব্যুনাল করাটা এটা সরকারের দায়িত্ব। আমাদের পক্ষ থেকে আমরা শীঘ্রই ওনাদের এই দাবি সরকারকে পৌঁছিয়ে দেব। শেষ পদক্ষেপটা সরকার খুব দ্রুত নেবেন বলে আমরা আশা করছি। প্রথম যেটা ওনারা বলেছেন সেটা হলো এই জুলাই গণঅভ্যুত্থানের সংগঠিত অপরাধের মামলায় যেন কেউ জামিন, খালাস বা অব্যাহতি না পায়। এই জুলাই গণঅভ্যুত্থানের পরে পুনর্গঠিত ট্রাইব্যুনালে এখন পর্যন্ত যে মামলাগুলো চলছে, একটি মামলার রায় হয়েছে, আরো প্রায় 4টি মামলার রায় আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন বলে আমি আশা করছি, যেগুলোর একদম আর্গুমেন্টের শেষ স্টেজে আছে। আরো বেশ কয়েকটি মামলায় সাক্ষ্য প্রদান শেষ পর্যায়ে আছে। আমি আরো কথা দিচ্ছি আপনাদেরকে যে এই মাসের মধ্যে আরো কমপক্ষে 10টি মামলার তদন্ত প্রতিবেদন আমরা হাতে পাবো, যার প্রেক্ষিতে আমরা ফরমাল চার্জও দাখিল করতে পারবো, যেগুলো তদন্ত সংস্থা থেকে আমাদেরকে জানানো হয়েছে। একটি বিষয় বারবার আসছে, সেটা হলো এই ট্রাইব্যুনালের 1.5 বছরে অথবা 1 বছর 4 মাসে প্রথম একজন ব্যক্তি গতকালকে জামিন পেয়েছে। আপনারা জানেন যে আদালত জামিন দিতে পারেন, এটা বাংলাদেশের অন্যান্য আইনেও আছে, আমাদের আইনেও আছে। জামিন সাধারণত 2টি কারণে দেয়। একটি হলো যে মামলায় যদি অপরাধীদের বা অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ না থাকে, অথবা অভিযোগটা স্পেসিফিক না হয়, ভেগ হয়, অথবা মানবিক কারণে দেয়। তো যদি অভিযোগ না থাকে বা অভিযোগ হালকা হওয়ার কারণে জামিন পায়, সেটা অ্যাবসলিউটলি প্রসিকিউশনের দায়। প্রসিকিউশন ট্রাইব্যুনালে ওই আসামির বিরুদ্ধে সঠিক অভিযোগ উপস্থাপনে ব্যর্থ হয়েছে অথবা তদন্ত সংস্থা ব্যর্থ হয়েছে। কিন্তু গতকালকে যিনি জামিন পেয়েছেন তাকে একদমই শুধুমাত্র মানবিক কারণে জামিন দেওয়া হয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে যেটা করা হয়েছে, ট্রাইব্যুনাল যখন জামিন দেওয়ার জন্য সম্মতি দিয়েছেন, তখন প্রসিকিউশন এই ব্যাপারে বাধা দিয়ে বলেছেন যে এই যে আসামি, পেপারস আমরা দেখতে পাচ্ছি, ইনি এর আগেও 2বার জামিন চেয়েছিলেন, সে 2বার জামিন নামঞ্জুর হয়েছে। তৃতীয়বার ট্রাইব্যুনাল আদেশ দিয়েছিলেন কারা কর্তৃপক্ষকে এবং হাসপাতালকে যে উনার ফিজিক্যাল কন্ডিশনের রিপোর্ট যেন ট্রাইব্যুনালে জমা দেয়। এর একটা রিপোর্ট ট্রাইব্যুনালে গতকালকে জমা দিয়েছে কারা কর্তৃপক্ষ। সেই রিপোর্ট থেকে দেখা যায় যে উনি বেশ কিছু জটিল রোগে আক্রান্ত। ওইটি দেখেই ট্রাইব্যুনাল মানবিক কারণে জামিন দিতে রাজি হলে আমরা কিছু শর্ত আরোপ করার জন্য ট্রাইব্যুনাল প্রার্থনা করেছি। সেই শর্তগুলো ট্রাইব্যুনাল আরোপ করে তার জামিন মঞ্জুর করছে। শর্তগুলো হলো যে উনি জামিনে থাকা অবস্থায় এই মামলার কোনো আসামির সাথে উনি যোগাযোগ করতে পারবেন না, এই মামলার কোনো সাক্ষীর সাথে উনি যোগাযোগ করতে পারবেন না। উনি ঢাকা শহরে থাকবেন এবং ঢাকা শহরের যে বাসায় থাকবেন সেই বাসার অ্যাড্রেস ট্রাইব্যুনালে জমা দিবেন এবং ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তার কাছে জমা দিবেন। উনি যে হাসপাতালে চিকিৎসা নেবেন সেই হাসপাতালের তথ্য এবং সেই হাসপাতালের ঠিকানা ট্রাইব্যুনালে জমা দিবেন এবং ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তার কাছে জমা দিবেন। উনি কোনো মিডিয়া, প্রিন্ট অথবা ইলেকট্রনিক মিডিয়ার সাথে যোগাযোগ করতে পারবেন না। উনি কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো মন্তব্য প্রকাশ করতে পারবেন না। উনি এই মামলায় তদন্তকারী কর্মকর্তাকে সর্বাত্মক সহায়তা করবেন। এর বাইরে উনি ওনার পাসপোর্ট ট্রাইব্যুনালে জমা দিবেন যেন উনি কোনো অবস্থাতে দেশের বাইরে যেতে না পারেন। এবং উনি যে বাসায় থাকবেন এই বাসা যদি কখনো চেঞ্জ করতে হয়, তখন ট্রাইব্যুনালের অনুমতি ব্যতি রেখে উনি কখনো ওনার এই অস্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন না। এই সকল শর্তের কোনো একটি ভঙ্গ করার চেষ্টা করছেন মর্মে যদি ট্রাইব্যুনালের কাছে প্রতীয়মান হয় অথবা ইনভেস্টিগেশন অফিসার মনে করে, তাহলে ট্রাইব্যুনালের অনুমতি ছাড়াই ইনভেস্টিগেশন অফিসার তাকে গ্রেফতার করে হাজতে নিয়ে নিতে পারবেন। এই শর্ত সাপেক্ষে তাকে চিকিৎসার অনুমতি দিয়ে জামিন দেওয়া হয়েছে। এই ব্যাপারে আমরা ওনাদেরকে জানাচ্ছি, আমরা এই সকল মেডিকেল রিপোর্ট পর্যালোচনা করেছি, সংশ্লিষ্ট ডাক্তার যিনি এই রিপোর্ট দিয়েছেন তার সাথে কথা বলেছি, জেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, দেখা যাচ্ছে যে হ্যাঁ এই রিপোর্টটা জেনুইন। এই ক্ষেত্রে আমরা বলেছি ঠিক আছে, এর পরবর্তীতে যদি উনি কোনো ক্ষেত্রে এর কোনো শর্ত ভঙ্গ করে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব বা নিতে পারব। এর বাইরেও আমরা ওনাদেরকে সবচেয়ে বেশি স্বাগত জানাই এই কারণে
যে ওনাদের কাছে যখন একটা তথ্য গিয়েছে, ওনারা রাস্তায় না দাঁড়িয়ে, মিডিয়াতে কথা না বলে আগে আমাদের কাছে এসেছে, এসে ওনারা সঠিক তথ্যটা জেনেছেন যে কি হয়েছে। আমরা ওনাদের ঘটনাটা বর্ণনা করেছি, ওনারা তারপরে এসে আপনাদেরকে ব্যাখ্যা করেছে। এটাই হলো সবচেয়ে সঠিক পদ্ধতি। এবং আমরা এখন থেকে সামনে যতদিন যাবে, ওনারা যে কোনো প্রশ্ন ওনাদের মনে যদি উত্থাপিত হয়, সরাসরি আমাদের কাছে জানতে চাইবেন। আমাদেরও যদি কোনো প্রশ্ন ওনাদের ব্যাপারে উত্থাপিত হয়, আমরা ওনাদের কাছে জানতে চাইব। এই ব্যাপারে আমাদের সাথে কথা হয়েছে। তো আশা করছি যে জুলাই গণঅভ্যুত্থানের বিচারের ক্ষেত্রে আমরা কেউই কোনো ক্ষেত্রে কম্প্রোমাইজ করব না, করার কোনো সুযোগ নাই। কারণ হলো, এই যে জুলাই গণঅভ্যুত্থান এই দেশে এসে হয়েছে, এটা যুগে যুগে হয় না, এটা শতাব্দীতে একবার দুইবার হয়। এবং বাংলাদেশ 54 বছর পরে আবার নতুন করে পুনর্নির্মাণ করার একটা সুযোগ এই 1400 প্রাণ আমাদেরকে দিয়ে গিয়েছে। যে যেখান থেকে আমরা এটার অপব্যবহার করব, শেষ ততটুকুই দায়ী থেকে যাব, এটুকু আমি মনে করি। আপনারা দেখছেন যে মাত্র 2টি ট্রাইব্যুনাল, যেখানে 64টি জেলার ঘটনার বিচার হচ্ছে, একটি প্রসিকিউশন টিম, একটি তদন্ত সংস্থা। তারপরেও আমরা প্রায় 2 শতাধিক আসামির বিচার ট্রাইব্যুনালে শুরু করতে পেরেছি। কতদূর শেষ করে যেতে পারবো জানি না, কিন্তু আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে, বিজ্ঞ চিফ প্রসিকিউটর স্যারের নেতৃত্বে প্রসিকিউশন টিমের পক্ষ থেকে এই বিচারের সহায়তার জন্য কোনো ধরনের গাফিলতি নাই। ওনারা আরো দুটির কথা বলেছেন যে এই গণঅভ্যুত্থানে বা গণহত্যায় যারা ফ্যাসিলিটেট করেছে, ব্যবসায়ী বা সংস্কৃতিকর্মী, ওনারা অভিযোগ আমাদের কাছে নিয়ে আসুক, আমরা অতি দ্রুত এই অভিযোগের ব্যাপারে তদন্ত শুরু করে একটা অ্যাডভান্স স্টেজে নিয়ে যাব এবং বিচার শুরু করে যাব বলে আমরা আশা পোষণ করছি।